আচ্ছা, এবারে আমরা গুরুত্বপূর্ণ কিছু বানানের নিয়ম দেখব। ১ নম্বরে হচ্ছে যে দেশ, ভাষা ও জাতির নামে ইকার হয়, হ্রস্ব ইকার হয়। যেমন গ্রিস, আরবি, ইংরেজি, ইরানি ইত্যাদি। এই বানানগুলোতে কখনোই দীর্ঘই হবে না। তবে কিছু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এগুলোই। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা আরও অ্যাড করতে পারি যে ফরাসি, তারপরে হচ্ছে জার্মানি। ঠিক আছে? এগুলো সবগুলোতে কি হ্রস্ব ইকার, এই 3টা ব্যতিক্রম বাদে। ওকে, এরপরে দেখি যে দেশের নাগরিক বা জাতি এর পরে দীর্ঘ ই বা ইও বসলে ভুল হবে। যেমন মার্কিন, এটা হচ্ছে শুদ্ধ, তাই না? আমরা সবসময় দেখি যে মার্কিন সাংবাদিক, মার্কিন নাগরিক, তার মানে কি আমেরিকান নাগরিক, আমেরিকান সাংবাদিক। তো এটাকে হচ্ছে যদি আমরা মার্কিনি বলি বা মার্কিনীয় বলি, তাহলে সেটা ভুল হবে। ঠিক আছে? ঠিক তেমনইভাবে রুশ মানে কি রাশিয়ার অধিবাসী, তাই না? রুশ প্রেসিডেন্ট বলি না আমরা, মানে খবরে শুনি, সবসময় শুনি যে রুশ প্রেসিডেন্ট, তারপর হচ্ছে কি বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী, এরকম। তো রুশ এটা হচ্ছে এই মানে রাশিয়ার নাগরিকদের বোঝাচ্ছে, তাই না? এটা শুদ্ধ। কিন্তু আমরা যদি বলি রুশীয় বা রুশি, এটা হবে ভুল। ঠিক আছে? ঠিক তেমনইভাবে ফরাসি, এটা শুদ্ধ, কিন্তু ফরাসিও যদি বলি তাহলে সেটা হবে ভুল, সেটা হবে ভুল। আর ফরাসি বললে সেটা শুদ্ধ। ঠিক আছে? আচ্ছা, ঠিক তেমনইভাবে যেমন ধরেন যে বাঙালি, কেউ যদি বলে বাঙালিও, বাঙালি জাতিকে বোঝাইতে বা কোনো একজন বাঙালিকে বোঝাতে যদি বলে যে বাঙালিও, তাহলে কেমন ভুল হবে না? আচ্ছা, তো বলতে হবে বাঙালি। ঠিক তেমনইভাবে বাকিগুলোও। এরপরে 2 নম্বর নিয়মে আমরা চলে যাই। সেখানে বলছে শব্দের শেষে আলি, আবলি, অঞ্জলি এগুলো সবসময় ইকার হবে। যেমন সোনালি, দেখেন সোনার সাথে আলি, সোনালি। রূপা, আলি, রূপালি। মিতা যোগ আলি, মিতালি। শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধা যোগ অঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি। আচ্ছা, অঞ্জলি মানে কি বলেন তো? অঞ্জলি মানে হচ্ছে পূজা, শ্রদ্ধাঞ্জলি মানে হচ্ছে শ্রদ্ধার সাথে বা শ্রদ্ধার সহিত পূজা, শ্রদ্ধার সহিত পূজা বা শ্রদ্ধার সাথে পূজা। আচ্ছা, এরপর পুস্তকাবলী, তাহলে এই যে আবলি বা আবলি, পুস্তকাবলী, পুস্তক সাথে আবলি বা আবলি, পুস্তকাবলী, এগুলোতে সবসময় হ্রস্ব ইকার হবে। ব্যতিক্রম হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বানানের নিয়মের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে? আমরা তো জানি যে যেমন মানুষের নাম বা কোনো কিছুর নাম যদি দেই, সে নামে আসলে কোনো ভুল নাই, আমরা বলি না? যেমন একই নাম এক একজন এক এক বানানে লিখছে। ঠিক আছে? যেমন ধরেন যে আফিফ বানান, AFIF কেউ লিখছে, আবার কেউ লিখছে AFEF আফিফ, আবার কেউ হয়তো লিখছে AFEEF। এখন নামের ক্ষেত্রে বানানের কোনো ভুল নাই আসলে, সে যেভাবে নাম দিবে বা যেভাবে বানান লিখবে সেটাই সঠিক। তো ঠিক তেমনইভাবে ব্যক্তি প্রতিষ্ঠানের নাম বানানের নিয়মের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে? সে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিক যে কোনো নাম দিতে পারে তার ইচ্ছা মতো, এবং যে কোনো বানান সে দিতেই পারে। আচ্ছা, যেমন এই যে মোহাম্মদ আলী, এখানে আলী বানানে দীর্ঘ ই। ঠিক আছে? আচ্ছা, এই আলী সেই আলী নয় কিন্তু, মানে ওই উপরে যে আমরা আলী, আবলি, অঞ্জলি পড়লাম, ওই আলীর সাথে এই আলীকে মেলালে হবে না। এখানে আলী একজন ব্যক্তির নাম। ঠিক আছে? তাহলে মোহাম্মদ আলী, হজরত আলী, তারপরে হচ্ছে সোনালী ব্যাংক। ঠিক আছে? এটা কিন্তু একটা প্রতিষ্ঠান। আমরা দেখলাম যে সোনালী বানানে কিন্তু হ্রস্ব ইকার হয় মানে সাধারণত যখন আমরা শুধু সোনালী বলবো তখন হ্রস্ব ইকার দিয়ে লিখবো, কিন্তু যখন বলবো যে সোনালী ব্যাংক, তো এটা কিন্তু একটা প্রতিষ্ঠান। ঠিক আছে? ব্যক্তি মালিকানাধীন বা গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক, এটা একটা প্রতিষ্ঠান। এখানে নাম, এটা একটা ব্যাংকের নাম, প্রতিষ্ঠানের নাম, সেক্ষেত্রে ওই সোনালী এখানে টেনে আনলে হবে না। ঠিক আছে? এই সোনালী ব্যাংকের বানানের লয়ের সাথে কি আছে? দীর্ঘ ইকার আছে। ঠিক তেমনইভাবে রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক ইত্যাদি। এরপর আমরা দেখি 3 নম্বর নিয়ম। দীর্ঘ ইকারের পরে তয় বয়, ত বা তা, ইনি, সভা, পরিষদ, বিদ্যা, জগৎ, বাচক, তত্ত্ব, দাস, ভাবে ইত্যাদি থাকলে দীর্ঘ ই পরিবর্তন হয়ে ইকার হবে, হ্রস্ব ইকার হবে। যেমন কৃতি যোগ তয় বয়, কৃতিত্ব। দেখেছেন? হ্রস্ব ইকার হয়ে গেল কিন্তু। প্রতিযোগী যোগ তা, প্রতিযোগিতা। মায়াবী যোগ ইনি, মায়াবিনী। আচ্ছা, মন্ত্রী যোগ সভা, মন্ত্রিসভা।
প্রাণী যোগ বিদ্যা, প্রাণীবিদ্যা। দেবী যোগ দাস, দেবীদাস। স্থায়ী যোগ ভাবে, স্থায়ীভাবে। আচ্ছা, এখানে একটা ট্রিক্স শিখাই দিই, সেটা হচ্ছে যে এই যখন মানুষ বোঝাবে, মানুষ বা কোনো একটা সত্তাকে বোঝাবে, তখন দীর্ঘ ইকার হবে। যেমন কৃতি, আমরা বলি না কৃতি ছাত্র, অমুক একজন কৃতি ছাত্র, তার মানে ব্যক্তিকে বোঝাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে, জীবন্ত প্রাণীকে বোঝাচ্ছে, তাহলে দীর্ঘই হবে। কিন্তু যখন বলবো কৃতিত্ব, এটা হয়ে গেল কি বিশেষণ, নাউন থেকে হয়ে গেল বিশেষণ, তাহলে বিশেষণে রস্বইকার হবে, দীর্ঘ ইকার থেকে চেঞ্জ হয়ে রস্বইকার হবে। ঠিক তেমনইভাবে প্রতিযোগী, প্রতিযোগী মানে কি একজন মানুষ যে প্রতিযোগিতা করছে, তাহলে আমরা তাকে বলি প্রতিযোগী, তাহলে সেই বানানে কি হবে, দীর্ঘই হবে। আর যখন বলবো প্রতিযোগিতা, তখন আর মানুষ থাকতেছে না বা কোনো প্রাণী থাকছে না এখানে আর, ঠিক আছে, তাহলে তখন কি হবে, রস্বইকার হবে। তেমনইভাবে মায়াবী একজন মানুষকে বোঝাচ্ছে, দীর্ঘইকার হবে। মায়াবিনী এটা একটা গুণকে বোঝাচ্ছে বা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, বিশেষণ, তাহলে সেক্ষেত্রে মায়াবী এর বিটা হয়ে যাবে কি, রস্বই। মন্ত্রী, তেমনইভাবে মন্ত্রী একজন ব্যক্তি, আর যখন মন্ত্রিসভা তখন কি অপ্রাণীবাচক জিনিসটা, অপ্রাণীবাচক শব্দ বা জড়বস্তু, তখন হয়ে যাবে রস্বইকার। তাহলে জড়বস্তুর ক্ষেত্রে রস্বইকার, জীবন্ত প্রাণীর ক্ষেত্রে কি দীর্ঘ ইকার। ওকে, যেমন এই যে প্রাণী যোগ বিদ্যা, প্রাণীবিদ্যা, ঠিক আছে। তারপর দেবী, এটা একটা সত্তা না, জীবিত সত্তা, মানে সকল জীবিত সত্তা। তো দেবী বানানে দীর্ঘই, কিন্তু যখন দেবীদাস তখন হয়ে যাচ্ছে কি রস্বই। স্থায়ী প্লাস ভাবে, স্থায়ীভাবে। আচ্ছা, ব্যতিক্রম আছে কিছু, সেটা হচ্ছে সতী, সতীত্ব। নারী, নারীত্ব, সবসময় দীর্ঘই। কুমারী, কুমারিত্ব। সুধী, সুধীবৃন্দ ইত্যাদি। এরপর আমরা 4 নম্বর নিয়মটা দেখি। রস্বই দীর্ঘই সংক্রান্ত বানান, 4টাই রস্বই হবে, ই প্লাস ই প্লাস ই প্লাস ই। তার মানে অপিনিহিত, কিচিরমিচির, নিরিবিলি, মিটমিট, মিটিমিটি ইত্যাদি। তারপরে হচ্ছে ঝিলিমিলি, ঠিক আছে, এই বানানগুলোতে সবগুলো হচ্ছে রস্বইকার হবে। আচ্ছা, তারপরে বানানগুলোতে প্রথমটা রস্বই, পরেরটা দীর্ঘই, তারপরেরটা রস্বই, তারপরেরটা দীর্ঘই, ঠিক আছে। আচ্ছা, কিরিটিনি, নিশিথিনী, এগুলো কি প্রথমটা রস্বই, পরেরটা দীর্ঘই, তারপরেরটা রস্বই, তারপরেরটা দীর্ঘই, ঠিক আছে। কিরিটিনি, নিশিথিনী। এরপরে দেখি রস্বই, আগে পরে রস্বই, মাঝখানে দীর্ঘই। যেমন পিপিলিকা, বিভীষিকা, নিমিলিত, নিপীড়িত, ঠিক আছে। আগে পরে রস্বই, মাঝখানে দীর্ঘই। এরপরে প্রথমটা দীর্ঘই, পরেরটা রস্বই। যেমন শারীরিক, মরীচিকা, প্রতীতি, কনিনিকা, দধীচি, বিচি, বিথি, অতীন্দ্রিয়, বাল্মীকি, ঠিক আছে। ওকে, এরপরে 5 নম্বর নিয়মটা দেখি। বলছে সংস্কৃত শব্দে উঙ, ইঙ, মূর্ধন্য ন, দন্ত ন, ম ইত্যাদি নাসিক্য বর্ণ থাকলে তদ্ভব শব্দে এগুলোর পরিবর্তে চন্দ্রবিন্দু বসে। আচ্ছা, নাসিক্য বর্ণ কোনগুলা বলেন তো? যে বর্ণগুলো উচ্চারণে নাকের মধ্যে শব্দ হয় বা নাক ছাড়া উচ্চারণ করা যায় না, তাদেরকে বলা হয় নাসিক্য বর্ণ। আচ্ছা, তো এরপর কি বলছে যে নাসিক্য বর্ণ থাকলে তদ্ভব শব্দে এগুলোর পরিবর্তে চন্দ্রবিন্দু বসে। আচ্ছা, যেমন শঙ্খ হচ্ছে সংস্কৃত, আর শাক, শঙ্খ থেকে আসছে কি শাক, তদ্ভব। তো সংস্কৃত থেকে যখন তদ্ভব হলো তখন একটা চন্দ্রবিন্দু বসছে। তেমনইভাবে চন্দ্র এটা সংস্কৃত এবং চাঁদ এটা হচ্ছে তদ্ভব। সংক্রমণ শাকো, স্কন্ধ কাঁধ, বঙ্কিম বাঁকা, বঙ্কিম মানে কিন্তু বাঁকা, ঠিক আছে। আর সংক্রমণ মানে কি, যে একটার সাথে আরেকটা কানেক্ট করা, কানেক্টেড, ঠিক আছে। আচ্ছা, এরপরে 6 নম্বরটা দেখি। শব্দের শেষে বতি, মতি, গামী, কামী, বাহী, মুখী থাকলে দীর্ঘ ইকার হবে। যেমন পদ্মাবতী, শ্রীমতী, অনুগামী, পরিবাহী, বহুমুখী, ঠিক আছে। ওকে, এরপরে 7 নম্বর দেখি। শব্দের শেষে সকল জীবী লিখতে 2টি দীর্ঘ ইকার হবে। যেমন কৃষিজীবী, বুদ্ধিজীবী, আইনজীবী, চাকরিজীবী বা চাকুরিজীবী,
পরজীবী, দীর্ঘজীবী, ক্ষীণজীবী ইত্যাদি। আচ্ছা, তবে ক্ষীণজীবী মানে হচ্ছে দীর্ঘজীবী নয় এমন, তার মানে ক্ষীণজীবী মানে হচ্ছে দীর্ঘজীবী নয়। তবে ক্ষণজীবী বলতে আসলে কোনো শব্দ নেই। ক্ষণ জন্মা হয় কিন্তু ক্ষণজীবী হয় না। এরপরে 8 নম্বর নিয়মটা দেখি। কতিপয় শব্দে সবসময় দুটি দীর্ঘ ইকার হয়, যেমন উদীচী, প্রতীচী, সমীচীন, মনীষী, ভাগীরথী, মহীয়সী, হরিতকী, পটীয়সী, এগুলোতে দুইটাই দীর্ঘ ইকার হয়। 9 নম্বর নিয়মে বলছে যে রস্য উ এবং দীর্ঘ উ সংক্রান্ত বানান সবগুলো রস্য উ হবে, মুহুর্মুহু। আচ্ছা, আগে পরে রস্য উ, মাঝখানে দীর্ঘ উ, যেমন মুমূর্ষু। আচ্ছা, এরপরে দুইটাই রস্য উ, মুহূর্ত, প্রথমটা রস্য উ, পরেরটা দীর্ঘ উ, সেটা হচ্ছে মুহূর্ত, দুরূহ, শুশ্রূষা। ওকে, এরপরে 10 নম্বর নিয়মটা দেখি। অধিকাংশ রূপ বানানে দীর্ঘ উকার হয়, যেমন অনুরূপ, প্রতিরূপ, স্বরূপ, তদ্রূপ, রূপ, রূপক, রূপবতী, রূপবান, রূপ্য, রূপ্য মানে হচ্ছে রৌপ্য মানে রূপা ইত্যাদি। ব্যতিক্রম রূপা। ঠিক আছে, দেখেন রূপ্য বানানে কিন্তু হচ্ছে দীর্ঘ উকার, আবার রূপা বানানে কিন্তু হ্রস্ব উকার। ঠিক আছে, ওকে। এরপর রূপালী, বিদ্রূপ, এগুলো হচ্ছে ব্যতিক্রম। 11 নম্বর নিয়ম। সকল ভুক্ত বানানে হ্রস্ব উকার হবে, যেমন অধিভুক্ত, অন্তর্ভুক্ত, ভুক্তা বিশিষ্ট, বিশিষ্ট, গোষ্ঠীভুক্ত, উপভুক্ত ইত্যাদি। এরপর দেখি 12 নম্বর নিয়ম। বলছে দূরত্ব বোঝালে দূর বানানে দীর্ঘ উকার হবে, যেমন দূরদর্শন, দূরালাপন, দূরদর্শী ইত্যাদি। তবে ব্যতিক্রম হচ্ছে দূরবীন। কিন্তু দূরত্ব না বোঝালে দূর বানানে হ্রস্ব উকার হবে, যেমন দুর্গা, দুর্বল, দুর্লভ, দুর্নীতি ইত্যাদি। 13 নম্বর নিয়ম দেখি। নয়ের সাথে দীর্ঘ উ হবে 3টি শব্দে, যেমন নূতন, নূপুর, ন্যূন অর্থাৎ ন্যূনতম। এই 3টি নু ব্যতীত বাকি সব নৈরস্যকারে নু হবে, যেমন নুরি, নুন, নুটি, নুজ্জ ইত্যাদি। এরপরে 14 নম্বর নিয়ম হলো অনু বানানে দীর্ঘ উকার হয় 4টি শব্দে, যেমন অনুর, অনুপে বা অনুপে, অনূর্ধ্ব, অনুদিত। তাহলে 4টা কি? অনুর, অনুপে, অনূর্ধ্ব, অনুদিত। আচ্ছা, এটা এখানে গল্পের আকারে বলা যায় এভাবে যে অনুর লিখিত অনুপে এসে অনূর্ধ্ব 16 আলিয়ার অনুদিত চিঠি পড়ছে। আমার মনে হয় গল্পের আকারে যেটা দিয়েছে এখানে এটা দরকার নাই, আমরা সরাসরি এমনি মনে রাখতে পারি যে অনুর, অনুপে, অনূর্ধ্ব, অনুদিত। কয়েকবার জাস্ট রিডিং দিলে আমাদের মনে থাকবে আশা করি, এবং আমাদের কয়েকবার দেখলে চোখেও সেভ হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস কি জানি আমরা, যে বানান কিন্তু আমরা যে এত বানান নির্ভুলভাবে লিখতে পারি, মানে আজ পর্যন্ত ছোটোবেলা থেকে আজ পর্যন্ত যা কিছু শিখেছি সেই বানানগুলো যে নির্ভুলভাবে আমরা লিখতে পারি, সেটা কেন বলেন তো? আমরা কি সব বানান মুখস্থ করেছি ধরে ধরে? করি নাই কিন্তু। তাহলে আমাদের কিভাবে এতগুলো বানান মনে আছে নির্ভুলভাবে? সেটা হচ্ছে বানানগুলো আমাদের চোখে সেভ করা, তাই না? চোখে সেভ হয়ে আছে কিন্তু, কারণ এই বানানগুলো বারবার বারবার দেখতে দেখতে, রিডিং পড়তে পড়তে, ঠিক আছে না, বইয়ে চোখ বুলাতে বুলাতে এই জিনিসগুলো আমাদের চোখে সেভ হয়ে গেছে, যার কারণে এগুলো আমাদের তারপর ব্রেনে থেকে গেছে একদম পার্মানেন্টলি, তাই না? সাবকনশিয়াস মাইন্ডে গিয়ে জমা হয়েছে। বিষয়টা হচ্ছে এরকম। তো বানানগুলো আমরা বেশি বেশি তাকিয়ে তাকিয়ে দেখব, ঠিক আছে? ওদের রূপ, ওদের চেহারা আমরা উপভোগ করব, তাইলেই দেখবেন যে মনে থাকতেছে। মানে বিষয়টি এরকম না যে হচ্ছে ছোট বাবুদের মতো বা ছোট বাচ্চাদের মতো আমাদেরকে মুখস্থ করতে হবে। আচ্ছা, ওকে, আমরা 15 নম্বরে চলে যাই। 15 নম্বর নিয়ম বলছে যে সকল ভূত বানানে হচ্ছে দীর্ঘ উকার হবে,
যেমন আবির্ভূত, উদ্ভূত, দ্রবীভূত, পরাভূত ইত্যাদি। এটাকে আসলে ভূত না বলে ভূত বললে ভালো হতো। তো আবির্ভূত, উদ্ভূত, দ্রবীভূত, পরাভূত ইত্যাদি, এই বানানে কি হবে? দীর্ঘ উকার হবে, মানে ভূত বানানে। আর শুধু অদ্ভুত বানানে হ্রস্ব উকার হবে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি যে যেখানে ভূত, ভূতে হবে হ্রস্ব উ, যেমন অদ্ভুত। আর বাকি সবগুলো ভূত এগুলোতে হবে কি? দীর্ঘ উ। ওকে, 16 নম্বর নিয়ম হচ্ছে কর্ম, পেশা, বস্তু, ইতর প্রাণীবাচক অর্থাৎ নিম্ন প্রাণীবাচক অর্থাৎ পশু শ্রেণী। ঠিক আছে, মানে নিম্ন স্তরের পশু, এদেরকে বলা হয় ইতর প্রাণীবাচক। এরপরে তদ্ভব বা তদ্ভব বিদেশি শব্দে ইকার বসে, হ্রস্ব ইকার বসে। যেমন ডাক্তারি, ওকালতি, শাড়ি, মুরগি, চাচি ইত্যাদি, কাকি। ঠিক আছে, ওকে। তৎসম শব্দে নারীবাচক তৎসম শব্দে দীর্ঘ ইকার বসে। যেমন অর্ধাঙ্গী, হৈমন্তী, সতী, সতীন ইত্যাদি। আচ্ছা, এরপরে 17 নম্বর নিয়ম হচ্ছে হয় নয়, মানে হসন্ত এবং দন্ত ন। আর আরেকটা হচ্ছে হসন্ত যোগ মূর্ধন্য ন। তাহলে যখন দন্ত ন হবে তখন কোথায় বসবে? হয়ের পেটে। ঠিক আছে, দন্ত নটা হয়ের পেটে বসবে। আর যখন মূর্ধন্য হবে তখন আমরা কি জানি যে দন্ত নটা কিন্তু হালকা আর মূর্ধন্য নটা কিন্তু ভারী, তাই না? তাহলে ভারীটা নিচে যাবে, ওজন বেশি নিচে চলে যাবে, তলানিতে গিয়ে ঠেকবে। ঠিক আছে, তাহলে হয়ের নিচে গিয়ে জমবে কে? থাকবে কে? মূর্ধন্য ন। ঠিক আছে, আর পেটে থাকবে কে? দন্ত ন। ওকে, কোনো শব্দে র অথবা র ফলা অথবা রেফ থাকলে ওই শব্দে মূর্ধন্য হবে, হয়ের সাথে হয়ের নিচে মূর্ধন্য ন হবে, অন্যথায় হয়ের সাথে দন্ত ন হবে। যেমন অপরাহ্ন। ঠিক আছে, এখানে কোনো রেফ বা র ফলা র নেই, যার কারণে র বা র ফলা এবং রেফ কোনোটাই নেই, তাহলে অপরাহ্ন এখানে দন্ত ন হবে হয়ের সাথে। আর পূর্বাহ্ন, এই যে রেফ পাইলাম একটা, তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে মূর্ধন্য ন। এরপরে মধ্যাহ্ন, সায়াহ্ন, এগুলো সবগুলোতে কী হবে? হয়ের পেটে নটা থাকবে এবং সেই নটা কোনটা? দন্ত ন। আর পূর্বাহ্ন বানানে কি হবে? মূর্ধন্য ন। ঠিক আছে, এবং সেটা হয়ের নিচে। 18 নম্বর নিয়ম দেখি, সেটা হচ্ছে যে বিদেশি অর্থাৎ ইংরেজি, আরবি, হিন্দি ইত্যাদি শব্দে দীর্ঘ ই এবং দীর্ঘ উকার হবে না। যেমন একাডেমি, একাডেমি কিন্তু একটা ইংরেজি শব্দ, তো এখানে কখনোই দীর্ঘই হবে না, সবসময় হ্রস্বই হবে। গ্রিন রোড, ফালতু, লাইব্রেরি ইত্যাদি। আচ্ছা, এরপরে 19 নম্বরে দেখি নিস্তব্ধ, দুস্থ, নিস্পন্দ, স্ফূর্তি, এই শব্দগুলোতে মূর্ধন্য স হয় না। ঠিক আছে, কোনগুলোতে মূর্ধন্য স হয় না? নিস্তব্ধ, দুস্থ, নিস্পন্দ, স্ফূর্তি। ঠিক আছে, এখানে যে মূর্ধন্য স হবে না এটা একদম ফিক্সড, নিপাতনে সিদ্ধ। ওকে, নিয়ম 20, আয়ত্ত বানানে সবসময় তয় তয় হবে, কখনোই তয়ের নিচে ব বা তয় তয়ের নিচে ব হবে না। যেমন সায়ত্ত, স আয়ত্ত, স মানে কি? নিজের, আর আয়ত্ত মানে তো আয়ত্ত মানে অধীন। ঠিক আছে, তার মানে আমার নিজের অধীন, নিজের আয়ত্তে যেটা আছে সেটাকে বলে স্বায়ত্ত। আচ্ছা, এই যে পাবলিক ইউনিভার্সিটিগুলোকে হচ্ছে স্বায়ত্তশাসিত কেন বলে বলেন তো? কারণ ওগুলো হচ্ছে স্ব আয়ত্তে থাকে, তাই না? সরকার খুব একটা নাক গলায় না, সরকার শুধু ফান্ড দেয়, টাকা পয়সা দেয়। ঠিক আছে, বাজেট প্রণয়ন করে এবং বাজেট দেয়, এছাড়া আর সরকারের কোনো কাজ নাই বা সরকার ওতে নাক গলাতে যায় না। তো এই ভার্সিটিগুলো হয় হচ্ছে স্বায়ত্তশাসিত, কেমন? এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোও তাই। এখানে সরকারের খুব একটা নাক গলানোর কোনো কিছু নাই, সরকার এখানে ঘাটাইতেও আসে না, কেমন? এখানে এই কর্তৃপক্ষ, অথরিটি, এদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়। আচ্ছা, তাহলে স্বায়ত্ত জিনিসটা বোঝা গেছে তো? আচ্ছা, তাহলে এখানে স এবং স প্লাস আয়ত্ত জিনিসটা আছে। ঠিক তেমনইভাবে করায়ত্ত, রাষ্ট্রায়ত্ত। ঠিক আছে, এই বানানগুলোতে তয় তয়ের নিচে কখনোই ব হবে না। ওকে, নিয়ম 21, বিসর্গ এর পরে ক, খ, প, সংযুক্ত খ, তালব্য স,
দন্ত স, এই 6টি বর্ণ থাকলে বিসর্গ বহাল থাকবে। যেমন মনোকষ্ট, এই যে বিসর্গ এর পরে ক আছে, তাহলে মন এটার পরে কি বিসর্গ থাকবে, বহাল থাকবে। দুঃখ, খ আছে, ইতঃপূর্বে, ঠিক আছে, উচ্চারণটা হবে ইতঃপূর্বে, যদিও আমরা উচ্চারণ করি কি ইতঃপূর্বে, আসলে এটা সঠিক উচ্চারণ হবে ইতঃপূর্বে। তো প আছে, সেক্ষেত্রে বিসর্গটা লোপ পাবে না, অক্ষুণ্ণ থেকে যাবে, ঠিক আছে। তারপরে মনক্ষুণ্ণ, দুঃশাসন, দুঃসাহস, উচ্চৈঃস্বরে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখার একটা টেকনিক আছে, আমি একটা ছন্দ নিজে নিজে তৈরি করছি, সেটা হচ্ছে যে কাকপক্ষী শশা। তো কাক বানানটা জাস্ট লাস্ট পরের কটা জাস্ট খ দিবেন, কাকপক্ষী শশা, ঠিক আছে। তো এই 6টা শব্দে বা 6টা বর্ণে, সরি শব্দ না বর্ণ, 6টি বর্ণ থাকলে বিসর্গতি কি থাকবে, বহাল থাকবে। ওকে, 22 নম্বর নিয়ম বলছে যে রেফ এর পর একই ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব বা দুইবার হয় না। যেমন কার্যালয়, এখানে রেফ আবার জ ফলা, এই দুইটা একসাথে হবে না, হবে কি কার্যালয়, শুধু কার্যালয়। এরপর ঠিক তেমনইভাবে ধৈর্য, সৌন্দর্য ইত্যাদি। আচ্ছা, নিয়ম 23 হচ্ছে আশীর্বাদ বা মঙ্গল কামনায় শীষ বানানে মূর্ধন্য স হবে না। যেমন আশিস, আশিস মানে কি আশীর্বাদ, দোয়া, ঠিক আছে, প্রার্থনা। শুভাশিস মানে শুভ আশিস, শুভ দোয়া, ভালো দোয়া। স্নেহাশিস, ঠিক আছে, স্নেহের সাথে আশিস, ঠিক আছে, মানে স্নেহের সাথে আশীর্বাদ বা দোয়া। তো আশিস, শুভাশিস, স্নেহাশিস এই বানানগুলোতে মূর্ধন্য স হবে না, দন্ত স হবে, মানে প্রথমটা তালব্য স, পরেরটা দন্ত স, ঠিক আছে। আর নিয়ম 24 হচ্ছে কয় রস্যিকারে কি এবং কয় দীর্ঘ ইকারে কি, এই দুটার ব্যবহার। যেমন আমি যদি বলি যে তুমি কি যাবে, আপনি উত্তরে কি বলবেন, হ্যাঁ অথবা না। তো উত্তর যদি হয় হ্যাঁ অথবা না, তাহলে রস্য ইকার বসবে। আর যদি হয় এমন যে ওই প্রশ্নের বা ওই কি দ্বারা প্রশ্ন করা হইলে ওইটার উত্তর হ্যাঁ অথবা না না, বরং অন্য কোনো সেন্টেন্স অথবা শব্দ দিয়ে দিতে হবে। যেমন আমি জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি বা আপনার নাম কি, ঠিক আছে, আপনি কি বলবেন হ্যাঁ অথবা আপনি কি বলবেন না, আপনি আপনার নাম বলবেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, কয় দীর্ঘ ইকার হবে। আবার আমি যদি বলি আপনার নাম কি এইটা, মানে আপনার নাম কি ফয়সাল, আপনি বললেন হ্যাঁ অথবা আপনি বললেন না, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কিটা কিসে হবে, রস্যিকার হবে। বোঝা গেছে আশা করি। তাহলে আজকের ক্লাস